আসসালামু আলাইকুম। এমসিকিউ বুস্টার সিরিজের আজকের পর্বে আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটি কমপ্লিট করব। যেখানে এই চ্যাপ্টারটি থেকে আসা বিগত বছরগুলোতে বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, ইভেন সিকের রুয়েটে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা সলভ করে ফেলব। তো দেরি না করে চলো শুরু করা যাক আমাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা। তো প্রথমেই আমরা চুয়েট 2014-15 সেশনের একটা প্রশ্ন সলভ করব। দেখো প্রশ্নটা এসেছে 63.5 গ্রাম কপার ক্যাথোডে সঞ্চিত হতে কি পরিমাণ চার্জ ব্যয়িত হবে। অর্থাৎ আমরা যদি এভাবে একটু চিন্তা করি, দেখো যে আমার কপার 2+ থেকে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে দেখো যে আমার এই যে কপার কত মোল জমা হয়েছে, 1 মোল জমা হয়েছে। তাহলে 1 মোল মানে কত, 63.5 গ্রাম, গ্রাম পারমাণবিক ভর। এত জমা হতে কত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন? 2 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন, রাইট? 2 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন। অর্থাৎ 2 মোল ইলেকট্রন আদান প্রদানের ফলে 1 মোল কপার ক্যাথোডে জমা হয়। তাহলে 1 মোল মানে কত, 63.5। তাহলে এত গ্রাম কপার জমা হতে বিদ্যুতের প্রয়োজন 2 ফ্যারাডে। তাহলে আমাদেরকে তো বলেছে 63.5 কপার জমা হতে কি পরিমাণ চার্জ ব্যয়িত হবে। তাহলে উত্তর হচ্ছে 2 ফ্যারাডে। ঠিক আছে? অথবা যদি কুলম্বে চাইতো তাহলে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব, সেভাবে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারতাম। খুব ইজি একটা প্রশ্ন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 45,450 কুলম্ব চার্জ অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে প্রবাহিত করলে কি পরিমাণ অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা হবে? কি পরিমাণ অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা হবে? ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা হবে সেটা বের করতে বলেছে এবং এদিকে দিয়েছে আমাদের 45,450 কুলম্ব চার্জ। ঠিক আছে, কুয়েট 2009-10 সেশনে এসেছে প্রশ্নটা। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে অ্যালুমিনিয়াম 3+ তিনটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হয় 3 ফ্যারাডে বিদ্যুৎ আদান প্রদানের ফলে। 3 ফ্যারাডে বিদ্যুৎ আদান প্রদানের ফলে। এখন আমরা যদি বলি 3 ফ্যারাডে মানে হচ্ছে 3 ফ্যারাডে মানে আমাদের কত কুলম্ব? 96,500 ইন্টু 3 কুলম্ব, তাই না? কারণ 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। এখন আমরা দেখব যে কত গ্রাম সেটা চেয়েছে। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে দেখো 3 ফ্যারাডে থেকে 27 গ্রাম জমা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখো ক্যালকুলেট করতে পারি এভাবে যে 3 ইন্টু 96,500 কুলম্ব এত চার্জ প্রবাহিত হলে জমা হয় কত গ্রাম? 27 গ্রাম জমা হয়। অতএব 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে 27 ডিভাইড বাই 3 ইন্টু 96,500 কুলম্ব এত গ্রাম। অতএব ম্যাথে বলেছে কত কুলম্ব? 45,450 কুলম্ব চার্জ প্রবাহিত হলে 27 ইন্টু 45,450 ডিভাইড বাই 3 ইন্টু 96,500 এত গ্রাম। ক্যালকুলেট করলে আমরা কিন্তু আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি 4.23 গ্রাম। তাহলে আমাদের দেখো উত্তরটা পেয়ে গেলাম খুবই ইজিলি। 4.23 গ্রাম অ্যালুমিনিয়াম আমাদের ক্যাথোডে জমা হচ্ছে। জাস্ট এই কনসেপ্টটা তোমাদের মাথায় রাখলে এবং এই যে অ্যানোড এবং ক্যাথোডের যে বিক্রিয়া সমূহ সেটা মাথায় রাখলেই এই ধরনের প্রশ্ন খুব ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবে। আমরা কুয়েট 2007-8 সেশনে একটা প্রশ্ন দেখব। একটি ত্রিযোজী ধাতব আয়নের 1 মোল আয়ন কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে? আগের প্রশ্নটার মতোই। দেখো ত্রিযোজী মানে হচ্ছে আমরা যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি তাহলে সে 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হচ্ছে। এখান থেকে আমরা বলতে পারি 1 মোল আয়ন অর্থাৎ 1 মোল অ্যালুমিনিয়াম জমা হচ্ছে এবং সেখানে কত কুলম্ব চার্জ বলেছে, কত আয়ন মানে কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে। তাহলে এটা হচ্ছে 3 ফ্যারাডে বিদ্যুৎ পরিবহন করে, যেহেতু এটা ত্রিযোজী। তাহলে 3 ফ্যারাডে, তাহলে 3 ফ্যারাডে মানে কত? 3 ইন্টু 96,500 কুলম্ব চার্জ যদি প্রবাহিত করা হয় তাহলে 1 মোল ধাতু জমা হয়, রাইট? তাহলে দেখো এইটাই তো আমার অ্যাকচুয়াল উত্তর। 3 ইন্টু 96,500, 3 নং 27, তার মানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে এটা, এত কুলম্ব। যদি আমাদের কুলম্ব না থেকে ফ্যারাডে থাকতো তাহলে উত্তর হতো 3 ফ্যারাডে। খুবই ইজি প্রশ্ন। একটি একযোজী আয়নের বাহিত চার্জের পরিমাণ কত? একযোজী আয়নের বাহিত চার্জ একটি বলেছে, কিন্তু একটি একযোজী আয়নের বাহিত চার্জের পরিমাণ। দেখো আমরা যদি বলি 1 মোল ইলেকট্রনের চার্জ কত,
1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে, ঠিক আছে, কিন্তু একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রন এর একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রনের চার্জ কিন্তু মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে, এটা কিন্তু একটি ইলেকট্রনের চার্জ। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে একটি একযোজী আয়নের বাহিত চার্জের পরিমাণ কত, ঠিক আছে, 96,500 কুলম না, কিন্তু 1 ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম্ব, যেটা 1 মোল ইলেকট্রনের চার্জ। কিন্তু একটি ইলেকট্রনের চার্জ কত? একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। ওকে, অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট। একটি 5 মোলার কপার সালফেট দ্রবণের ভিতর দিয়ে 2.5 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করা হলো, ক্যাথোডে জমা হওয়া কপারের পরিমাণ কতটুকু হবে? দিয়েছে গ্রাম ইকুইভ্যালেন্ট। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমাদেরকে শেখাই। দেখো, কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে 1 মোল কপার ধাতুতে পরিণত হয়, ঠিক আছে, 1 মোল কপার ধাতুতে পরিণত হয়। তাহলে এখানকার কনসেপ্ট অ্যাকচুয়ালি কি? এখানকার কনসেপ্ট হচ্ছে এত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করা হলো, কি পরিমাণ কপার জমা হবে, হ্যাঁ, কি পরিমাণ কপার জমা হবে। 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে জমা হয় 1 মোল কপার, বা এটাকে আমরা বলতে পারি 2 গ্রাম ইকুইভ্যালেন্ট কপার, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট কপার জমা হয়। আমরা যদি বলি অতএব 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে কি হয়, তাহলে 0.5 মোল কপার জমা হয়, বা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কপার জমা হয়, ঠিক আছে। আর প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে 2.5, হ্যাঁ, অর্থাৎ 2.5 ফ্যারাডে বিদ্যুৎ যদি প্রবাহিত করা হয়, তাহলে দেখো আলটিমেটলি কি হচ্ছে আমাদের 2.5 গ্রাম ইকুইভ্যালেন্ট কপার জমা হচ্ছে, ঠিক আছে। আলটিমেটলি এটাই কিন্তু আমাদের ফাইনাল উত্তর, অর্থাৎ 2.5 গ্রাম ইকুইভ্যালেন্ট কপার জমা হচ্ছে, ঠিক আছে। খুবই ইজি একটা কনসেপ্ট, শুধু এই প্রথম স্টেটমেন্টটা জানা থাকলেই হয়ে যাবে। 5 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ 60 মিনিট ধরে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে চালনা করা হলো, ক্যাথোডে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের একটা কমন কাজ হচ্ছে আগে ডাটাগুলো লিখে ফেলা, যে কি কি ডাটা দেওয়া রয়েছে। 5 অ্যাম্পিয়ার, তার মানে I ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, যদি মিলি অ্যাম্পিয়ারে থাকে অ্যাম্পিয়ারে নিয়ে চলে আসতে হবে। কি হচ্ছে 60 মিনিট, তার মানে 60 ইন্টু 60 সেকেন্ডে নিয়ে যাব আমরা। হ্যাঁ, এরপর কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে? কপারের যোজনী, যোজনী যদি বলি E ইজ ইকুয়াল টু 2, এবং কপারের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 63.5, আমাদের W এর ভ্যালু বের করতে হবে। আমরা কি জানি? আমরা জানি W ইজ ইকুয়াল টু ZIT, Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, MIT ডিভাইডেড বাই EF। ফ্যারাডে মানে কি? ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম্ব, ঠিক আছে। তাইলে চলো ভ্যালুগুলো আমরা একটু বসাই। M হচ্ছে 63.5 ইন্টু I হচ্ছে 5 অ্যাম্পিয়ার, T হচ্ছে 60 ইন্টু 60, হ্যাঁ, ডিভাইডেড বাই E হচ্ছে 2 ইন্টু 96,500। এটা ক্যালকুলেট করলে আমরা আসলে উত্তরটা পেয়ে যাব। উত্তর হচ্ছে 5.92 গ্রাম। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 5.92 গ্রাম, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। খুবই ইজি একটা ম্যাথ। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। সিকেরওয়েট 2021-22-এ এসেছে, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 20 গ্রাম ক্যালসিয়াম ধাতু নিষ্কাশনে কত কুলম্ব বিদ্যুতের প্রয়োজন হবে? তাহলে দেখো, আমরা ক্যালসিয়াম ধাতু নিষ্কাশন করব, তাহলে ক্যালসিয়ামের বিক্রিয়াটা কি? ক্যালসিয়াম 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম ধাতুতে পরিণত হয়, ঠিক আছে, ফাইন। তাহলে এখানে 2 ফ্যারাডে বিদ্যুৎ, ঠিক আছে, 2 ফ্যারাডে বিদ্যুতের জন্য আমরা পাচ্ছি হচ্ছে 1 মোল ক্যালসিয়াম, মানে হচ্ছে 40 গ্রাম ক্যালসিয়াম, ঠিক আছে। আমাদেরকে বলেছে 20 গ্রামের জন্য, 20 গ্রামের জন্য, তারপরে 2 ফ্যারাডে মানে কি? 2 ইন্টু 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে পাই আমরা হচ্ছে 40 গ্রাম। তাহলে বলতেই পারছি যে 20 গ্রাম জমা করতে কতটুকু লাগবে? তাহলে এর অর্ধেক হয়ে যাবে 96,500 কুলম্ব, অথবা এটাকে আমরা 1 ফ্যারাডে বলতে পারি। তাহলে আমাদের অপশনে যেটা আছে সেটাই উত্তর, 96,500 কুলম্ব অথবা 1 ফ্যারাডে। যদি বলতো 40 গ্রাম, তাহলে আমাদের সেক্ষেত্রে উত্তর হতো 2 ফ্যারাডে। যেহেতু বলেছে 20 গ্রাম, তাহলে উত্তর হচ্ছে 1 ফ্যারাডে। খুবই সহজ, জাস্ট কনসেপ্টটা জানা থাকলেই হয়ে যাবে। 50 মিনিট ধরে 0.20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়
এত গ্রাম কপার জমা হয়, কপারের রাসায়নিক তুল্য ওজন কত, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ভ্যালু কত। আমরা যেটা জানি W ইজ ইকুয়াল টু ZIT, ঠিক আছে। তাহলে Z ইজ ইকুয়াল টু W ডিভাইড বাই IT। তাহলে আমরা ভ্যালুগুলো যদি বসাই, কতটুকু জমা হচ্ছে 0.20 এবং I এর ভ্যালু হচ্ছে 0.20 এবং T হচ্ছে 50 মিনিট, তার মানে হচ্ছে 50 ইন্টু 60 সেকেন্ড, ঠিক আছে, 50 ইন্টু 60 সেকেন্ড। এটা হচ্ছে গ্রাম পার কুলম্ব এককে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে পাওয়া যাবে 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার -4 গ্রাম পার কুলম্ব। কিন্তু আমাদের অপশন সবগুলোই দেখো কেজি পার কুলম্বে আছে। তাহলে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, ঠিক আছে। গ্রাম থেকে আমরা কেজিতে চলে যাব, তাহলে সেক্ষেত্রে 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার -7 কেজি পার কুলম্ব। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এবং সেক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার -7 কেজি পার কুলম্ব, ঠিক আছে। খুবই ইজি ক্যালকুলেশন, শুধু এই যে ফর্মুলাটা জানা থাকলে তোমরা এই ধরনের ক্যালকুলেশন করে ফেলতে পারবে। 80cc 0.1 মোলার Fe2SO4 দ্রবণে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করে সম্পূর্ণরূপে Fe2SO4 এর বিজারিত করতে কত সেকেন্ড সময় লাগবে? কত সেকেন্ড সময় লাগবে আমাদের সময় বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো, এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের আয়তন ভি, এইটা হচ্ছে ঘনমাত্রা, ঠিক আছে। আমাদের গ্রামের পরিমাণটা কিন্তু দেওয়া নাই, প্রথমে ডব্লিউ বের করে নিতে হবে, তারপর আমরা টি বের করে ফেলতে পারবো, ঠিক আছে। প্রথমে ডব্লিউ বের করতে হবে। আমরা কি জানি দেখো, এস ইজ ইকুয়াল টু 1000 ডব্লিউ ডিভাইড বাই এমভি, রাইট। তাহলে দেখো ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এমভি ডিভাইড বাই 1000, রাইট। তাহলে দেখো এস এর ভ্যালুটা কত, 0.1 মোলার। এম দেখো 55.85, ভি কত, ভি হচ্ছে 80 সিসি বা এমএল বা কিউবিক সেন্টিমিটার ডিভাইড বাই 1000। তো ধরো এই ক্যালকুলেশনটা করে এক্ষেত্রে আমরা গ্রাম বের করলাম, ঠিক আছে। আমাদের ডব্লিউ এর ভ্যালুটা বের হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু ZIT। তাহলে টি যদি বের করতে চাই, তাহলে ডব্লিউ ডিভাইড বাই ZI। তাহলে ডব্লিউ, জেড এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, জেড হচ্ছে এম ডিভাইড বাই ইএফ, অর্থাৎ এ পাশে আমরা যদি লিখি গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই ইএফ, তাহলে এই ইএফটা যেহেতু নিচে, তাহলে উপরে চলে যাবে, তাই না। ডব্লিউ ইএফ ডিভাইডেড বাই জেড এর পরিবর্তে আমরা এম আই লিখবো, রাইট। দেখো এম আই, কারণ দেখো জেড ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই ইএফ, তাহলে এম থাকবে এখানে, ইএফটা উপরে চলে যাবে, আর আই এর জায়গায় আই থাকবে। তাহলে ডব্লিউ এর ভ্যালুটা আমরা যদি এখানে বসাই, ডব্লিউ এর ভ্যালুটা ধরো এখান থেকে এখানে বসাই, এবং ই এর ভ্যালু, এটা কিভাবে নির্ণয় করব দেখো, Fe3+ থেকে আমাদের তৈরি হচ্ছে Fe2+, তাহলে Fe3+ একটা ইলেকট্রন ত্যাগ করে, দেখো Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ এ পরিণত হচ্ছে, Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ এ পরিণত হচ্ছে, যার সংখ্যা কমে যাচ্ছে, তার মানে বিজারণ ঘটেছে। তাহলে এক্ষেত্রে অ্যাকচুয়ালি ই এর ভ্যালুটা কিন্তু আমাদের 1 নিতে হবে। তোমরা অনেকেই ভুল করে ফেলতে পারো, Fe3+ বা Fe2+ ধরে করলে হবে না, আদান প্রদানকৃত ইলেকট্রন, ঠিক আছে। আমরা দেখেছি জারক বা বিজারকের ক্ষেত্রে আদান প্রদানকৃত ইলেকট্রনটাই হচ্ছে তুল্য সংখ্যাকে মেজার করে। 1 96500 ডিভাইডেড বাই এম, আবার সেই 55.85 ইন্টু আই, আই এর ভ্যালু দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো অ্যাকচুয়ালি 772 সেকেন্ড, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তো দেখো বেশ ইজিলি আমরা ক্যালকুলেশন করে ফেলতে পেরেছি, জাস্ট আমাদের এই ডাটাগুলো এখানে বসাইতে হবে। তুমি চাইলে এইটুকু আর এইটুকুকে একসাথে কম্বাইনলি ক্যালকুলেশন করতে পারতে, এটাকে বামে রাখলে এখান থেকে অ্যাকচুয়ালি টি বের করে ফেলতে পারতাম আমরা। অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রায়োলাইটের গলিত মিশ্রণে 1.0 ইন্টু 10⁵ অ্যাম্পিয়ার বিদ্যুৎ 8 ঘন্টা যাবত চালনা করলে কত কিলোগ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে। তো দেখো আমাদের কতটুকু অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে সেটা চেয়েছে। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়, অ্যালুমিনিয়াম 3+, যেহেতু ত্রিযোজী, 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। তাহলে এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে
আমাদের আই দেওয়া আছে, টি দেওয়া আছে, ঠিক আছে। যাবত চালনা করলে কত কিলোগ্রাম অ্যালুমিনিয়াম জমা হবে, আমাদের ডব্লিউ এর ভ্যালুটা বের করতে বলেছে। হ্যাঁ, ডব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি। হ্যাঁ, পরের লাইনে লিখতে পারি এম আই টি ডিভাইডেড বাই ইএফ। এমটা কত অ্যালুমিনিয়ামের জন্য, অ্যালুমিনিয়ামের জন্য এম হচ্ছে 27 গ্রাম, ঠিক আছে, আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর। আইটা কত, আই হচ্ছে 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার 5। টি কত, 8 ঘন্টা, তাহলে 8 ইন্টু 60 মিনিটে, তারপর 60 সেকেন্ডে নিয়ে চলে এলাম আমরা, ঠিক আছে। ইটা কত, ই হচ্ছে 3 এবং 96,500, x01.3 এত গ্রাম। আমরা যদি কেজিতে যেতে চাই তাহলে 3 ঘর চলে আসতে হবে, 268.6, 268.6 এত কেজি। ক্যালকুলেট করলে নরমালি আমরা গ্রাম এককে আমরা অ্যান্সারটা পাবো। তারপর আমাদের কেজিতে চলে যেতে হবে, ঠিক আছে। সো একটা ফর্মুলা দিয়ে কিন্তু আমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারলাম, বেশ ইজি একটা ক্যালকুলেশন। একটি তামার তারের ভেতর দিয়ে 15 মিনিট ধরে 0.1 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে। কতটি বলেছে এখানে, হ্যাঁ, যদি কখনো বলে কতটি ইলেকট্রন, তাহলে এন কে আমরা এন ডিভাইড বাই এন এতে নিয়ে চলে যাব, ঠিক আছে। এন কে আমরা এন ডিভাইড বাই এন এ নিয়ে চলে যাব, হ্যাঁ। তাহলে ফর্মুলাটা এভাবে বসাবা, এন ইজ ইকুয়াল টু আইটি ডিভাইড বাই ইএফ, ঠিক আছে, এন ইজ ইকুয়াল টু আইটি ডিভাইড বাই ইএফ। এনটা হচ্ছে মোল, তাহলে এন ডিভাইডেড বাই এন এ ইজ ইকুয়াল টু আইটি ডিভাইড বাই ইএফ। তাহলে চলো ভ্যালুগুলো আমরা একটু বসাই, আমরা এই এন এর ভ্যালুটাই বের করব, ঠিক আছে। তাহলে এন ডিভাইড বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইজ ইকুয়াল টু আই এর ভ্যালু কত, 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এম্পিয়ারে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে সেকেন্ডে নিয়ে যাব আমরা, 15 ইন্টু 60 সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কার জন্য, তামার, মানে হচ্ছে আমাদের কপার 2+। কপার 2+ থেকে আমরা অ্যাকচুয়ালি তুল্য সংখ্যা হচ্ছে 2 ইন্টু 96,500। অতএব আমরা যদি এন এর ভ্যালু বের করি, এন এর ভ্যালু যদি বের করি তাহলে 5.62 ইন্টু 10 টু দি পাওয়ার 17 এতটি হবে, ঠিক আছে। সো আমরা এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমরা শুধু এই ফর্মুলাটা মাথায় রাখবো। যদি কখনো বলে কতগুলো ইলেকট্রন এরকম প্রশ্ন চেয়েছে, তাহলে আমরা এই ফর্মুলা দিয়েই ম্যাথটা করে ফেলতে পারবো। যখন বলবে কতটি, ঠিক আছে। সিলভার নাইট্রেট দ্রবণে 1.2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 20 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে এত গ্রাম রূপা জমা হয়। রূপার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, ঠিক আছে। আবার সে কেজি পার কুলম্ব এককে চেয়েছে, তাহলে আমরা জানি Z ইজ ইকুয়াল টু M ডিভাইডেড বাই EF, ঠিক আছে। Z ইজ ইকুয়াল টু M ডিভাইডেড বাই EF। এখন আমরা যে ফর্মুলাটা জানি W ইজ ইকুয়াল টু ZIT, ঠিক আছে। তাহলে Z ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই IT, ঠিক আছে। তাহলে W এর পরিমাণ কতটুকু জমা হচ্ছে, 106.66। I এর ভ্যালু কত দেওয়া আছে, 1.2, আর টি দেওয়া আছে 20 মিনিট, 20 ইন্টু 60, হ্যাঁ, 74.06 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কেজি পার কুলম্ব এককে আমরা অ্যাকচুয়ালি উত্তরটা পেয়ে যাচ্ছি। দেখো আমাদের এই ক্ষেত্রে 10 টু দি পাওয়ার -6 যেহেতু নাই, তাহলে আমাদের উত্তরটা হবে হচ্ছে নান, মানে জাস্ট ক্যালকুলেশন করে আমরা উত্তরটা পেয়ে গেলাম। রুয়েট 2014-15 সেশন আমরা দেখি নিকেল নাইট্রেট দ্রবণে 5 অ্যাম্পিয়ার শক্তির বিদ্যুৎ 30 মিনিট যাবত চালনা করা হলো, ক্যাথোডে কি পরিমাণ নিকেল জমা হবে। তাহলে ডব্লিউ এর পরিমাণ বের করতে বলেছে, আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু এমআইটি ডিভাইডেড বাই ইএফ, ঠিক আছে। তাহলে নিকেলের জন্য বলা আছে গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 58.7 ইন্টু আই, আমাদের 5 অ্যাম্পিয়ার মানে হচ্ছে আই। টি হচ্ছে দেখো টি বলা আছে 30 মিনিট, 30 ইন্টু 60 সেকেন্ডে চলে যাচ্ছি আমরা। এরপর ই নিকেলের জন্য অ্যাকচুয়ালি যোজনী হচ্ছে 2, হচ্ছে 96,500, 2.73 হচ্ছে আমাদের 2.737 গ্রাম, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। রুয়েট 2014-15 সেশনে প্রশ্নটা এসেছিল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে 3.25 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে এত গ্রাম জিঙ্ক সঞ্চিত হবে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা করতে হবে W ইজ ইকুয়াল টু ZIT, তাহলে T ইজ ইকুয়াল টু W ডিভাইড বাই ZI, ঠিক আছে, W ডিভাইড বাই ZI।
তাহলে এখন দেখো আমাদের জেড এর পরিবর্তে তো আমাদের যেটা করতে হবে, জেড ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই ইএফ, তাহলে ডাব্লিউ ইএফ ডিভাইড বাই এম আই। ঠিক আছে, তাহলে দেখো ডাব্লিউ এর পরিমাণটা হচ্ছে 4.405, জিঙ্ক সালফেটের জন্য 2, 96,500 ডিভাইডেড বাই এম এর পরিমাণ দেওয়া আছে 65.40 ইন্টু আই 3.25 অ্যাম্পিয়ার, 7.56 এত সেকেন্ড, সো অ্যাকচুয়ালি আসবে 66.66 মিনিট, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা মাথায় রাখবা যে সময় বের করতে গেলে সবার আগে তোমার যেমন অ্যান্সারটা সেকেন্ডে আসবে, সেটাকে আবার যদি কখনো মিনিটে চাই তাহলে কিন্তু মিনিটে কনভার্ট করা, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অ্যান্সারটা তোমাদের ভুল হয়ে যাবে। চুয়েট 2013-14 সেশনের একটা প্রশ্ন, একটি অ্যালুমিনিয়াম শিল্পে দৈনিক 20 টন অ্যালুমিনিয়াম ধাতু উৎপাদন করা হয়, যদি দৈনিক সময় 30,000 সেকেন্ড কার্যকাল হয়, তবে এতে দৈনিক কত ফ্যারাডে বিদ্যুৎ ও কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে? 1 টন সমান 1000 কেজি। তাহলে একটু দেখি আমাদের এখানে কি কি ডাটা দেওয়া আছে, চলো আমরা একটু দেখি এখানে কি কি ডাটা দেওয়া আছে। ফাইন, তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি দৈনিক 20 টন অ্যালুমিনিয়াম, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 20 টন। 20 টনকে আমরা যদি গ্রামে নিয়ে যেতে চাই তাহলে 20 কেজি গ্রাম, তাহলে 2 ইন্টু 10⁻⁷ গ্রাম, রাইট? কারণ এদিকে একটা শূন্য ওদিকে 6। আচ্ছা, এবার আমাদেরকে বলেছে টি, টি হচ্ছে 30,000 সেকেন্ড, কার্যকাল 30,000 সেকেন্ড যদি হয়। এরপর হচ্ছে বলেছে অ্যালুমিনিয়াম যেহেতু, তাহলে ই এর ভ্যালু হচ্ছে 3 হবে, ই এর ভ্যালু 3 হবে। এবার আমরা দেখো যদি দৈনিক সময় এত সেকেন্ড হয়, তবে দৈনিক কত ফ্যারাডে বিদ্যুৎ বিদ্যুৎ কত ফ্যারাডে বিদ্যুৎ, ঠিক আছে? কিউ ইজ ইকুয়াল টু হোয়াট এবং আই ইজ ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ, আমরা যদি এটা ক্যালকুলেট করতে শুরু করি তাহলে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ। ঠিক আছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই জেড। ঠিক আছে, ডাব্লিউ এর ভ্যালু তো আমাদের কাছে আছে, তাহলে ডাব্লিউ ইন্টু হ্যাঁ জেড ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই ইএফ, তাহলে ডাব্লিউ ইএফ ডিভাইডেড বাই এম, তাহলে ডাব্লিউ এর ভ্যালু কত? 2 ইন্টু 10⁻⁷ ইন্টু ই যেহেতু 3, এফ হচ্ছে 96,500 ডিভাইড বাই এম, এম হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য 27। ঠিক আছে, এটা ক্যালকুলেট 14 ইন্টু 10⁻11 এত কুলম্ব, এটাকে তো আমাদেরকে ফ্যারাডেতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, 2.223 ইন্টু 10⁶ ফ্যারাডে। কুলম্ব থেকে ফ্যারাডেতে কিভাবে যাওয়া যায়? উপায়টা হচ্ছে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে 1 কুলম্ব সমান 1 ডিভাইড বাই 96,500 ফ্যারাডে। ঠিক আছে, 1 কুলম্ব সমান কত ফ্যারাডে, তখন আমরা এভাবে ক্যালকুলেট করে ফেলতে পারবো। তাহলে একটা উত্তর পেয়ে গেছি আমরা। হ্যাঁ, কত ফ্যারাডে বিদ্যুৎ। এবার বলছে কত অ্যাম্পিয়ার, কত অ্যাম্পিয়ার, কিউ ইজ ইকুয়াল টু আইটি। ঠিক আছে, তাহলে আই এর ভ্যালু লাগবে কিউ ডিভাইড বাই টি। হ্যাঁ, কিউ তো আমাদের কুলম্ব এককটা ইউজ করতে হবে, 2.14 10⁻11 ডিভাইডেড বাই টি হচ্ছে 30,000, রাইট? হ্যাঁ, 30,000। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মূলত 7.13 ইন্টু 10⁶ অ্যাম্পিয়ার। তো এটাই ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো। ম্যাথটা বেশ সহজ, হয়তো ডাটা দেখে তোমাদের কাছে বিদঘুটে লাগতে পারে, কিন্তু অনেক ইজি একটা ম্যাথ। ঠিক আছে, একটু খেয়াল করে যদি তোমরা সলভ করতে থাকো তাহলে দেখবা এই ম্যাথটা তোমাদের কাছে একদম ইজি লাগছে। ঠিক আছে, ওকে। তুতের দ্রবণে 7.50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 50 মিনিট ধরে প্রবাহিত করলে তড়িৎদ্বারে কি পরিমাণ কপার জমা হবে? কপারের পারমাণবিক ভর দেওয়া আছে, কি পরিমাণ? তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি, তাহলে এম আইটি ডিভাইডেড বাই ইএফ, কপারের জন্য 63.5, হ্যাঁ, আই হচ্ছে কত? 7.50 অ্যাম্পিয়ার। এরপর টি এর ভ্যালু হচ্ছে 50 মিনিট, 50 ইন্টু 60 সেকেন্ডে চলে এলাম আমরা। ঠিক আছে, ই কপারের জন্য তুতের দ্রবণের জন্য 2 এবং 96,500, তাহলে এখান থেকে আমরা 7.40 গ্রাম। ঠিক আছে, খুবই ইজি একটা ক্যালকুলেশন, খুবই ইজি একটা ম্যাথ। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি।
কপার সালফেট দ্রবণে 2 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 60 মিনিট চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ কপার সঞ্চিত করে? খুবই ইজি একটা ক্যালকুলেশন। সো আমরা যদি একটু দেখি তাহলে আমাদের কি পরিমাণ বলেছে, তাহলে W ইজ ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই EF। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি M এর জন্য 63.5, I হচ্ছে 2 অ্যাম্পিয়ার এবং 60 মিনিট মানে হচ্ছে আমাদের এটাকে সেকেন্ডে নিয়ে যাব। ই হচ্ছে কপারের জন্য 2 এবং 96,502.368 গ্রাম। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে এ নাম্বার। পরের এমসিকিউতে চলে যাচ্ছি। কুয়েট 11-12 সেশনে এসেছে। অরাম ক্লোরাইডের মধ্য দিয়ে 2.50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট ধরে প্রবাহিত করলে ক্যাথোডে কি পরিমাণ গোল্ড জমা হবে? তাহলে আবারও সেই W ইজ ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই EF। তাহলে M হচ্ছে 197 গোল্ডের জন্য, I হচ্ছে 2.50, হ্যাঁ, T হচ্ছে 30 ইন্টু 60 ডিভাইড বাই E। অর্থাৎ বুঝতেই পারছো গোল্ডের জন্য আমাদের AU3+, হ্যাঁ, কারণ AuCl3, তাহলে 3 ইন্টু 96,500, এটা ক্যালকুলেট করছে উত্তর 3.06 গ্রাম। ঠিক আছে, মানে জাস্ট ক্যালকুলেটর বসাইলেই, সূত্র না বসিয়ে এমসিকিউ এর জন্য ডিরেক্ট ক্যালকুলেটরে বসিয়েই এগুলো অ্যান্সার বের করে ফেলতে পারবা তোমরা। 5 মোলার ব্লু ভিট্রিয়ল মানে বুঝতেই পারছো কপার সালফেট এবং 5 অণু পানি। সাদা ভিট্রিয়ল, সবুজ ভিট্রিয়লের সংকেতগুলো জেনে রাখবা। সাদা ভিট্রিয়ল হচ্ছে জিঙ্ক সালফেট 7 অণু পানি, সবুজ ভিট্রিয়ল হচ্ছে ফেরাস সালফেট 7 অণু পানি। শুধু ব্লু ভিট্রিয়লের জন্যই 5 অণু পানি থাকবে কপার সালফেটের সাথে, যেটাকে আমরা তুতে বলে থাকি। 10 মিনিট ধরে 500 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট চালনা করা হলো, কত গ্রাম কপার পরমাণু জমা পড়বে? হ্যাঁ, কত গ্রাম বলেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে W ইজ ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই EF। ঠিক আছে, M হচ্ছে 63.5 যেহেতু কপার, হ্যাঁ, I হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার, 500 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 10 মিনিট, তার মানে হচ্ছে 10 ইন্টু 60 সেকেন্ড। ই হচ্ছে 2 ইন্টু 96,000, 0.0987 এত গ্রাম। ঠিক আছে, তো দেখো কত ইজিলি আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারছি। চুয়েট 2010-11 সেশনের প্রশ্ন, ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণে এত মিলি অ্যাম্পিয়ার তড়িৎ 60 সেকেন্ড ধরে প্রবাহিত করা হলো, কতটি ক্যালসিয়াম পরমাণু? সেম ধরনের প্রশ্ন সলভ করেছি অলরেডি। যদি কখনো বলে কতগুলো বা কতটি পরমাণু, তাহলে N ইজ ইকুয়াল টু IT ডিভাইডেড বাই EF। এটা হচ্ছে মোল এবং N এর পরিবর্তে N ডিভাইড বাই NA ইজ ইকুয়াল টু IT ডিভাইড বাই EF। তাহলে পরের লাইনে যেটা লিখতে পারি, N এর ভ্যালুই বের করতে হবে, IT ডিভাইড বাই EF ইন্টু NA। তাহলে আমরা যদি ভ্যালুগুলো একটু বসাই, তাহলে আমরা পাবো I এর ভ্যালু কত, 25 ইন্টু 10 টু দি পাওয়ার -3, কারণ মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, 60 সেকেন্ড ডিভাইডেড বাই E, যেহেতু ক্যালসিয়াম তাহলে 2, 96,500 কুলম্ব ইন্টু 6.02 10 টু দি পাওয়ার 23, 4.68 ইন্টু 10 টু দি পাওয়ার 18। ঠিক আছে, এতটি। ঠিক আছে, সো দেখো কত ইজিলি আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারলাম, 4.68 এবং 10 টু দি পাওয়ার 18। এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে যে N ইজ ইকুয়াল টু IT ডিভাইড বাই EF। Q ইজ ইকুয়াল টু NEF দিয়ে অ্যাকচুয়ালি এটা এসেছে। 5 অ্যাম্পিয়ার তড়িৎ 60 মিনিট ধরে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে কি পরিমাণ কপার জমা হবে? ঠিক আছে, অলরেডি সেম প্রশ্ন আমরা সলভ করেছি এখানে। হ্যাঁ, কি পরিমাণ কপার জমা হবে আমরা আবার যদি সলভ করি, তাহলে কি পরিমাণ কপার, তাহলে W ইজ ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই EF। M হচ্ছে কপারের জন্য 63.5, ঠিক আছে, I হচ্ছে আমাদের 5 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ, আর T হচ্ছে 60 ইন্টু 60, হ্যাঁ, তারপর E এর জন্য 2, 96,500, এটা ক্যালকুলেট করলে আমরা 0.922 গ্রাম। সো আমাদের উত্তরটা পেয়ে গিয়েছি 5.922 গ্রাম। ওকে, একটি তামার তারের মধ্য দিয়ে 0.001 সেকেন্ড ধরে 0.001 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করলে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে? এখানে আমাদের টি দেওয়া আছে এবং এখানে আমাদের আই দেওয়া আছে, তাহলে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে? ঠিক আছে, তাহলে ম্যাথটা খুবই ইজি, আমরা এইভাবে চিন্তা করতে পারি, কিউ ইজ ইকুয়াল টু আইটি, অর্থাৎ আমরা চার্জটা আগে বের করে নিতে পারি, 0.001 সেকেন্ড ইন্টু 1 সেকেন্ড
এবং অ্যাম্পিয়ারের ক্ষেত্রে 0.001 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, রাইট? তাহলে এখানে পাবো, এখানে 3 3 3, তাহলে 1 ইন্টু 10⁻³ 1 ইন্টু 10⁻৯ এত কুলম্ব আমাদেরকে বলেছে কতটি ইলেকট্রন। তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করো, হ্যাঁ, কতটি ইলেকট্রন, কত চার্জ? 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব মানে হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ, রাইট? তাহলে অতএব 1 ইন্টু 10⁻৯ কুলম্ব সমান কতগুলো ইলেকট্রনের চার্জ? তাহলে দেখো 1 ইন্টু 10⁻৯ ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻19 এতটি ইলেকট্রন, 6.25 ইন্টু 10⁻9 এতটি ইলেকট্রন। সো দেখো ক্যালকুলেশনটা মোস্ট ইজি একটা ক্যালকুলেশন, জাস্ট একটু এই ফ্রেমে তোমাদেরকে চিন্তা করতে পারতে হবে। জিঙ্ক ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে 2.25 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট ধরে প্রবাহিত করলে কি পরিমাণ জিঙ্ক ক্যাথোডে জমা হবে? ঠিক আছে, কি পরিমাণ জিঙ্ক ক্যাথোডে জমা হবে? খুবই ইজি একটা ক্যালকুলেশন। ডব্লিউ এর ভ্যালু বের করতে বলেছে, এমআইটি ডিভাইডেড বাই ইএফ। জিঙ্কের জন্য দেওয়াই আছে 65.37 ইন্টু আই 2.25 30 মিনিটস 30 ইন্টু 60, জিঙ্কের জন্য 2 ইন্টু 96,500 1.37 গ্রাম হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো সেক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে 1.37 গ্রাম। অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক কত হবে? অ্যালুমিনিয়ামের জন্য আমরা জানি Z ইজ ইকুয়াল টু M ডিভাইড বাই EF। অ্যালুমিনিয়ামের জন্য 27, ই হচ্ছে 3 ইন্টু 96,500, 0.00093 এর কাছাকাছি আসবে, 0.00093 গ্রাম পার কুলম্ব আসবে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বেশ ইজি একটা ক্যালকুলেশন। পটাশিয়াম নাইট্রেটের একটি জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে নিম্নের কোন গ্যাস সমূহ উৎপন্ন হবে? ঠিক আছে, পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ পটাশিয়ামের যোজনী 1, নাইট্রেটের যোজনীও 1, এটাকে যখন তুমি আয়নিত করছো তখন পাবা হচ্ছে পটাশিয়াম প্লাস NO3 মাইনাস। জলীয় দ্রবণ যেহেতু এর মধ্যে পানি থাকবে, তাহলে H প্লাস প্লাস OH মাইনাস। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, চার্জ মুক্ত হবে হচ্ছে হাইড্রোজেন, হ্যাঁ, চার্জ মুক্ত হবে হাইড্রোজেন নিচের দিকে থাকার জন্য, সক্রিয়তা সিরিজে OH মাইনাস নিচের দিকে থাকার জন্য এখান থেকে অক্সিজেন বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি হাইড্রোজেন এবং অক্সিজেন এখান থেকে নির্গত হয়ে যাবে। মানে বেশ ইজি একটা কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের কনসেপ্ট জানা থাকলেই এই ধরনের প্রশ্ন তুমি সলভ করতে পারবে। পরের কোশ্চেন, ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করা হলো, নিচের কোনটি উৎপন্ন হবে? ব্রাইন বলতে বোঝানো হচ্ছে আমাদের NaCl এর গাঢ় সম্পৃক্ত জলীয় দ্রবণ। তাহলে সেখানে থাকবে হচ্ছে NaCl, হ্যাঁ, Na প্লাস আর Cl মাইনাস, এবং আমাদের পানি থাকবে যেখানে H প্লাস আর OH মাইনাস থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের আসলে কি কি তৈরি হবে? হ্যাঁ, সেক্ষেত্রে তৈরি হবে আমাদের, দেখো এক্ষেত্রে আমাদের তৈরি হবে হাইড্রোজেন গ্যাস, এক্ষেত্রে তৈরি হবে ঘনমাত্রা বেশি হওয়ার কারণে আমাদের ক্লোরাইড গ্যাস, মানে হচ্ছে H2Cl2 তৈরি হবে, এবং সাথে হচ্ছে Na প্লাস এবং OH মাইনাস যে বেঁচে থাকবে NaOH তৈরি হবে। সক্রিয়তা সিরিজের আমাদের যে চার্জ মুক্ত হওয়া, আয়ন সমূহের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। এক নাম্বার বিষয় হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতির উপরে। সবার আগে এটা দেখব, যেমন প্লাটিনামের উপরে হাইড্রোজেনের একটা আসক্তি আছে, মার্কারির উপরে সোডিয়ামের একটা আসক্তি আছে। এরপর 2 নম্বরে দেখব হচ্ছে আমাদের ঘনমাত্রা, যেমন এখানে আমাদের গাঢ় NaCl, তাহলে Cl মাইনাসের ঘনমাত্রা নিশ্চয়ই OH মাইনাসের থেকে বেশি হবে, সে আগে চার্জ মুক্ত হবে। আর 3 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে সক্রিয়তা সিরিজের প্রভাব। সক্রিয়তা সিরিজে যে নিচের দিকে রয়েছে সে আগে চার্জ মুক্ত হবে, সেটা ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, কারণ ক্যাটায়ন সমূহের ক্ষেত্রে নিচের দিকে বিজারণ বিভব বেশি, ক্যাটায়ন সমূহে যার বিজারণ বিভব বেশি সে আগে চার্জ মুক্ত হবে। অ্যানায়ন সমূহের ক্ষেত্রে নিচের দিকে জারণ বিভব বেশি, যার জারণ বিভব বেশি সে আগে চার্জ মুক্ত হবে। এই জন্য এক লাইনে মাথায় রাখবা, সক্রিয়তা সিরিজে অ্যানায়ন বা ক্যাটায়ন সমূহের ক্ষেত্রে যে নিচের দিকে রয়েছে সে আগে চার্জ মুক্ত হবে। তবে সক্রিয়তা সিরিজের প্রভাবের প্রায়োরিটি হচ্ছে 3 নম্বরে, প্রথমে তড়িৎদ্বারের প্রকৃতি, এরপর দেখবো আমরা হচ্ছে ঘনমাত্রা, এবং 3 নম্বরে যে দেখবো হচ্ছে আমাদের সক্রিয়তা সিরিজের প্রভাব। ঠিক আছে, এইভাবে আমরা ক্যাটায়ন বা অ্যানায়ন সমূহের চার্জ মুক্ত হবার যে প্রবণতা, এই কনসেপ্টটা ব্যাখ্যা করতে পারি। তাহলে হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন তো না, NaOH, তাহলে 1 2 4 এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব কত গ্রাম পার মিলিলিটার? 2.56। এটা তোমরা ম্যাথ করতে যে অনেকবার ক্যালকুলেট করেছো, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে পারো।
নিচের সক্রিয়তা সিরিজের কোনটি সঠিক? কুয়েট 2011-12-তে এসেছে। আমাদের সক্রিয়তা সিরিজের কনসেপ্ট আমরা বেসিক পার্টে তোমাদেরকে পড়িয়েছি। লিজাকে কানা, ম্যাকগাইভার এলো যেন, ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে, টিন পাবে হাই, কুলাঙ্গার হাজি আজি পেটাবে আমায়। তো সেক্ষেত্রে আমরা জাস্ট একটু কনসেপ্ট মিলাইতে পারি, তাহলে দেখবা আমরা এক্ষেত্রে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, তার মানে এটা ভুল। তোমরা একটু কনসেপ্টটা মিলাইলেই হয়ে যাবে। কানা ম্যাকগাইভার এলো যেন, ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে, টিন পাবে হাই, কুলাঙ্গার হাজি আজি পিটাবে, মিলে নাই। ঠিক আছে? তো এরপর যদি দেখি, ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে, ফেরাস তো পরে হয়ে গেছে। তারপর কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়, এই যে এটা কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়। কুলাঙ্গার মানে কপার, হাজি মানে হাইড্রোজেনাম বা মার্কারি, আজি মানে হচ্ছে সিলভার, পিটাবে মানে প্লাটিনাম, অরাম মানে হচ্ছে আমাই। ঠিক আছে? লিজাকে কানা, ম্যাকগাইভার এলো যেন, ম্যাকগাইভারের পরে অ্যালুমিনিয়াম। ঠিক আছে? তো এই যে বাকি অপশনগুলো ভুল আছে। জাস্ট এই সক্রিয়তা সিরিজটা একদম ঠাটা মুখস্থ করে ফেলবা, এখান থেকে মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন হয়। কতিপয় প্রমাণ তড়িৎদ্বার বিভব হলো পটাশিয়াম প্লাস, পটাশিয়াম এজি প্লাস এজি, Hg2 প্লাস Hg, ম্যাগনেসিয়াম 2 প্লাস ম্যাগনেসিয়াম, হ্যাঁ, ক্রোমিয়াম 3 প্লাস ক্রোমিয়াম। উপরের উপাত্ত সমূহে প্রদত্ত ধাতু সমূহকে বিজারণ ক্ষমতার উচ্চক্রম অনুযায়ী সাজাও। বিজারণ ক্ষমতার উচ্চক্রম অনুযায়ী সাজাও। ঠিক আছে? তাহলে বিজারণ ক্ষমতার উচ্চক্রম অনুযায়ী সাজাইতে বলেছে আমাদেরকে। ঠিক আছে? যেটা বুঝতে হবে, বিজারণ ক্ষমতার উচ্চক্রম অনুযায়ী সাজাতে বলেছে, তার মানে আমরা উল্টোটা করব অ্যাকচুয়ালি। বিজারণ বিভবের নিম্নক্রম, বিজারণ বিভবের নিম্নক্রম, অথবা এভাবে চিন্তা করতে পারো, জারণ বিভবের উচ্চক্রম। এখানে কোন বিভবটা দেওয়া আছে তোমরা একটু যদি দেখো, এখানে কিন্তু বিজারণ বিভব দেওয়া আছে, তাহলে বিজারণ বিভবের নিম্নক্রম অনুযায়ী সাজাবো। ঠিক আছে? বিজারণ বিভবের নিম্নক্রম মানে আস্তে আস্তে বড় থেকে ছোটর দিকে যাবে। তাহলে এখানে সিলভার, সিলভার হচ্ছে সব থেকে বেশি আছে, রাইট? ওকে, সিলভার সব থেকে বেশি, তাহলে সিলভার। ঠিক আছে? সবার আগে সিলভার। সিলভারের থেকে কম আছে কোনটা? 80 পরে 79, মার্কারি। মার্কারির পরে কোনটা আছে? 2.37, 2.93, তাহলে 2.37, 2.37। ঠিক আছে? আচ্ছা, 0.74, তাহলে আছে ক্রোমিয়াম 74, ম্যাগনেসিয়াম, এরপর আছে হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে? ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বিজারণ বিভবের নিম্নক্রম অনুযায়ী সাজানো, যেটাকে আসলে বোঝানো হয় বিজারণ ক্ষমতার উচ্চক্রম অনুযায়ী সাজানো। তাহলে এই সাথে অপশন মিলে গেছে কোনটা? সিলভার, মার্কারি, ক্রোমিয়াম, পটাশিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। সো দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বেশ ইজি এবং কনসেপচুয়াল একটা প্রশ্ন, সো একটু খেয়াল রাখতে হবে তোমাদের। 25°C তাপমাত্রায় হাইড্রোজেন এবং ক্লোরিন এবং পানি 2H2O+ বা H3O+ হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, 2Cl- বিক্রিয়ার সাম্যাঙ্ক K = 10⁻46। 25°C তাপমাত্রায় প্লাটিনাম, হাইড্রোজেন, HCl, প্লাটিনাম কোষের E0 এর ভ্যালু কত? কুয়েট 2017-18 সেশনে প্রশ্নটা এসেছে। E cell is equal to E0 cell minus RT divided by NF ln Q। অ্যাকচুয়ালি বিক্রিয়ার কোশেন্ট, এই লন কিউটাই অ্যাকচুয়ালি লন কে, যেটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার সাম্যাঙ্ক 10⁻46, এবং এটাই হচ্ছে এই কেটা কি এখানে জানো? কেটা হচ্ছে আয়ন দ্বয়ের বা আয়নগুলোর অনুপাত, অনুপাতকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা যদি ভ্যালুগুলো একটু বসাই, তাহলে দেখো, যেহেতু হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে ই সেল হচ্ছে অ্যাকচুয়ালি 0। ঠিক আছে? ওকে, তাহলে 0 ইজ ইকুয়াল টু E0 cell minus RT divided by NF ln 10⁻46। তাহলে আমরা যেটা করতে পারি, E0 cell is equal to R। ঠিক আছে? 8.314। টি এর ভ্যালু কত দেওয়া আছে? 298 কেলভিন। আদান প্রদানকৃত ইলেকট্রন 2 হবে অ্যাকচুয়ালি, 2 ইন্টু 96,500 লন 10⁻46। ঠিক আছে? 1.357 ভোল্ট। খুবই ইজি একটা ক্যালকুলেশন। আমরা দেখো, আমরা E0 সেলের ভ্যালুটা কিন্তু বের করে ফেলতে পেরেছি। আমাদের কিন্তু দেখো প্লাটিনাম কোষের, হ্যাঁ,
ই নট সেলের ভ্যালুটাই কিন্তু বের করতে বলেছে, যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা অ্যাকচুয়ালি সেখান থেকে আমরা কিন্তু এই যে ই সেল এর ভ্যালুটা কিন্তু দেখো যে 0 সেটা ধরেই ক্যালকুলেশন করেছি। বেশ ইজি ক্যালকুলেশন। 25°C তাপমাত্রায় নিম্নোক্ত কোষে তড়িৎচালক বল এর মান কত? আমাদের এক্ষেত্রে ঘনমাত্রা দেওয়া রয়েছে দুইটারই, সিলভার প্লাসের এবং জিঙ্ক 2 প্লাসের দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে যদি বিক্রিয়াটা একটু লিখে ফেলি তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। জিঙ্ক প্লাস 2Ag প্লাস, হ্যাঁ, তাহলে হচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস 2Ag, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ সমীকরণ। এক্ষেত্রে আমরা আমাদের যে নার্নস সমীকরণ সেটাকে আমরা প্লট করতে পারি এখানে। তাহলে আমাদের সেই সমীকরণটা হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT ডিভাইড বাই NF লন কিউ। অ্যাকচুয়ালি লন কিউ মানে হচ্ছে আমাদের জিঙ্ক 2 প্লাস উৎপাদের মোলার ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা স্কোয়ার। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো ই নট সেলের জন্য ই নট জিঙ্ক 2 প্লাস প্লাস ই নট সিলভার প্লাস সিলভার, এটুকু হচ্ছে ই নটের জন্য ক্যালকুলেশন। 8.314 ইন্টু পি এর ভ্যালু হচ্ছে 298 কেলভিন, আদান প্রদানকৃত ইলেকট্রন হচ্ছে 2 ইলেকট্রন, তাহলে 2 ইন্টু 96,500 লন জিঙ্ক 2 প্লাস এর ঘনমাত্রা হচ্ছে 0.1 আর নিচে হচ্ছে 1। অ্যাকচুয়ালি এখানে ভ্যালুটা ভুল দেওয়া আছে, এখানে 0.76, আর যেহেতু সিলভার প্লাস তাহলে এক্ষেত্রে আমাদের ভ্যালুটা বসাইতে হবে 0.76 প্লাস 0.80। তাহলে ক্যালকুলেট করলে আমরা ফাইনালি উত্তরটা পাবো 1.5895 ভোল্ট। এই ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, আমাদের জিঙ্কের জারণ বিভব 0.76 ভোল্ট এবং যেহেতু সিলভারের জারণ বিভব দেওয়া আছে, উল্টিয়ে দিয়ে আমরা বিজারণ বিভবের ভ্যালুটা বসাবো প্লাস 0.80। আর বাকি ক্যালকুলেশনটুকু তো আমরা ক্যালকুলেটরে বসাইলেই করতে পারবো। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1.5895 ভোল্ট। বেশ ইজি একটা ক্যালকুলেশন। নিম্নের কোনটিকে হাইড্রোজেন দ্বারা বিচারিত করা যাবে? ঠিক আছে, হাইড্রোজেন দ্বারা বিচারিত করা যাবে, সেটাকে হাইড্রোজেন দ্বারা বিচারিত করা যাবে যেটা হাইড্রোজেনের নিচে অবস্থান করছে, কারণ তার উপরে অবস্থিত কোনো ধাতুকে হাইড্রোজেন দ্বারা বিচারিত করা যাবে না। লিজাকে কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই হাইড্রোজেন, কুলাঙ্গার হাজি হাজি পেটাবে আমায়। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সক্রিয়তা সিরিজে কোনো একটা ধাতুর নিচের ধাতুকে ওই ধাতু দ্বারা বিচারিত করা সম্ভব। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রমাণ বিভব জিঙ্ক 2 প্লাস লেড 2 প্লাস হলে ই নট সেলের ভ্যালু কত? বুয়েট প্রিলিতে এসেছে। তাহলে ই নট সেলের ভ্যালু হচ্ছে অ্যানোডে জারণ, তাহলে জিঙ্কের জারণ বিভবটা নিব 0.76 আর লেডের বিজারণ বিভবটা নিব। বিজারণ বিভব কি? লেড 2 প্লাস লেড, ঠিক আছে, তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে 0.13, ঠিক আছে, কারণ এটা দেখো 0 থেকে 2 প্লাস, তাহলে এটা জারণ বিভব দেওয়া রয়েছে, বিজারণ বিভবটা লাগবে কারণ ক্যাথোডে বিজারণ, তাহলে 0.13 এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 0.63 ভোল্ট, ঠিক আছে, 0.63 ভোল্ট। খুবই ইজি ক্যালকুলেশন, জাস্ট তুমি মুখে মুখে করে ফেলতে পারবা এগুলা। নিকেল 2 প্লাস 0.01 মোলার, কপার 2 প্লাস কপার, সেলের সেল বিভব 0.59 ভোল্ট হয়। তাহলে নিকেল 2 প্লাস নিকেল তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব কত হবে? যেখানে কপার 2 প্লাস কপার এর ভ্যালু দেওয়া রয়েছে, ঠিক আছে, একটা ভ্যালু দেওয়া আছে। আমাদের এক্ষেত্রে ক্যালকুলেশনটা করতে হবে নার্স সমীকরণকে কাজে লাগিয়ে আমাদের যে কোনো একটা তড়িৎদ্বারের তড়িৎ কোষের আমাদের বের করতে হবে, হচ্ছে যে কোনো একটা তড়িৎ কোষের আমাদের তড়িৎদ্বারের বিভব বের করতে হবে, ঠিক আছে। ই সেল অর্থাৎ আমাদের ই সেলের ভ্যালুটাও কিন্তু দেওয়া আছে। তো আমরা যদি সমীকরণটা একটু লিখে ফেলি তাহলে ব্যাপারটা এরকম হবে যে কপার 2 প্লাস নিকেল প্লাস কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে অ্যাকচুয়ালি, তখন পাচ্ছি হচ্ছে নিকেল 2 প্লাস প্লাস কপার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের সমীকরণটা কিরকম হবে? সমীকরণটা হবে হচ্ছে এরকম, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল, তো রাইট। তাহলে ই নট নিকেলের জন্য নিকেল 2 প্লাস প্লাস ই নট আমাদের হচ্ছে কপার 2 প্লাস, রাইট, কপার 2 প্লাস
কপার। আমাদের এটাই বের করতে হবে, নিকেল, নিকেল 2 প্লাস, নিকেল 2 প্লাস নিকেলের ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, পরে এটা আমরা ক্যালকুলেশন করে উল্টে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। মাইনাস আরটি ডিভাইড বাই এনএফ লন উৎপাদ কে আছে, উৎপাদ হচ্ছে নিকেল 2 প্লাস এর ঘনমাত্রা ডিভাইডেড বাই কপার 2 প্লাস এর ঘনমাত্রা। ঠিক আছে, তো এবার দেখো আমরা যদি ভ্যালুগুলো বসাইতে থাকি, তাহলে ই সেলের ভ্যালুটা দেওয়া আছে, ই সেলের ভ্যালুটা হচ্ছে 0.59 ভোল্ট ইজ ইকুয়াল টু ই নট নিকেল নিকেল 2 প্লাস, যদিও এটা চাই নাই, আমাদের চাইছে নিকেল 2 প্লাস নিকেল। হ্যাঁ, মানে আমাদের এটা জারণ বিভব না আছে, বিজারণ বিভব চাইছে, ফাইন, সমস্যা নেই। কপার 2 প্লাস কপার এর ভ্যালু দেওয়া আছে 0.34 ভোল্ট, কপার 2 প্লাস কপার, কপারের বিজারণ বিভবের ভ্যালুটা দেওয়া আছে মাইনাস 8.314 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে আমাদের প্রমাণ তড়িৎদ্বার বিভব, যদিও আমাদের টেম্পারেচার দেয় নাই, তখন আমাদের 298 কেলভিন আমরা ধরে নিলাম, বা ধরে নিতে হবে 96500 লন নিকেল 2 প্লাসের জন্য ঘনমাত্রা 0.01, কপার 2 প্লাসের জন্য 0.1। অতএব ই নট নিকেল নিকেল 2 প্লাস সমান 0.221। ঠিক আছে, এত ভোল্ট। এখন আমাদের তো এটা চাই নাই, উল্টোটা চাইছে, নিকেল 2 প্লাস নিকেলের ভ্যালু চাইছে, সো এটা মাইনাস 0.221 ভোল্ট, মাইনাস 221 ভোল্ট। সো দেখো খুব ইজি ক্যালকুলেশন, জাস্ট একটু চিন্তা ভাবনা করে ক্যালকুলেশনটা করতে হবে, আর কিছু না। ঠিক আছে, ওকে, আমরা পরের এমসিকিউতে চলে যাচ্ছি। নিচের কোন সমীকরণটি সঠিক? ঠিক আছে, কোন সমীকরণটি সঠিক আমরা যদি একটু ক্যালকুলেট করি, কেসি সমান কেপিআরটি না কেপি সমান কেসিআরটি ডিএলএন ই নট সেল আরটি লন প্লাস, যেহেতু তাহলে আমাদের বিক্রিয়ক হবে, তাহলে রিঅ্যাক্ট্যান্ট হবে উপরে, নো। ই সমান এইচসি ডিভাইড বাই ল্যামডা, ভুল। পিএইচ মাইনাস পিওএইচ সমান পিকেডব্লিউ, না, পিএইচ প্লাস পিওএইচ, এটা ভুল। ই সেল সমান ই নট সেল প্লাস আরটি লন রিঅ্যাক্ট্যান্ট বিক্রিয়ক ডিভাইড বাই উৎপাদ। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সিকেরওয়েট 2021-22 সেশনে প্রশ্নটা এসেছে। কপার 2 প্লাস মাইনাস 0.34 ভোল্ট এবং ই এফি 2 প্লাস 0.44 ভোল্ট হলে আমাদের কোনটা কোনটা সঠিক হবে? ঠিক আছে, এক নম্বরে দেওয়া আছে তামার পাত্রে এফিএসও4 দ্রবণ রাখা যায়, তামার পাত্রে এফিএসও4 দ্রবণ রাখা যায় না। তাহলে আমরা একটু দেখি তামার পাত্র নেই, তামার পাত্রে এফিএসও4 দ্রবণ রাখা যায় কিনা। আমরা দুই ধরনের কনসেপ্ট যেহেতু চেয়েছে, আমরা দুই ভাবে এটা এক্সপ্লেইন করব। ঠিক আছে, আমরা এক নাম্বার এক্সপ্লেইন করব তামার পাত্রে, তাহলে ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট, যেহেতু কপার, তাহলে কপারের জারণ বিভব কি রাখবো আমরা? আয়রনকে রাখবো, রাইট, আয়রনকে রাখবো, তাহলে আয়রনের বিজারণ বিভব লাগবে। ঠিক আছে, তাহলে কপারের জারণ বিভব কত? কপারের জারণ বিভব মাইনাস 0.34 ভোল্ট, আর আয়রনের বিজারণ বিভব কত? এফি 2 প্লাস এফি উল্টে যাবে, মাইনাস 0.44 ভোল্ট, তাহলে মাইনাস 0.78 ভোল্ট। যেহেতু ই নট সেল এর ভ্যালু 0 থেকে ছোট, হ্যাঁ, তাই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, পাত্রে দ্রবণ রাখা যাবে। পরের স্টেটমেন্টটা দেখি, লৌহ পাত্রে। ঠিক আছে, ই নট সেল লৌহ পাত্রে মানে হচ্ছে লোহা হচ্ছে এক্ষেত্রে অ্যানোড, লোহার জারণ বিভব প্লাস কপার সালফেট, তাহলে কপারের বিজারণ বিভব কপার 2 প্লাস কপার, তাহলে আয়রনের জারণ বিভবের ভ্যালু কত? 0.44। কপারের বিজারণ বিভবের ভ্যালু কত? বিজারণ বিভবের ভ্যালু হচ্ছে 0. অ্যাকচুয়ালি কত এখানে মাইনাস যেহেতু আছে, বিজারণ বিভবের ক্ষেত্রে কত হবে? 0.34 ভোল্ট, তাহলে প্লাস 0.78 ভোল্ট। তাহলে যেহেতু এ নট সেলের ভ্যালু 0 থেকে বড়, তাই পাত্রে দ্রবণ রাখা যাবে না, কারণ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তাহলে তামার পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে, আর লৌহ পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে না। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1 এবং 4 হচ্ছে আমাদের কনসেপ্ট। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু রিটেন এমসিকিউ দুইটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যেটা মাথায় রাখবা যে পাত্র পাত্রীর ম্যাথে পাত্র অলওয়েজ
অ্যানোড হবে, পাত্র অলওয়েজ অ্যানোড। তাইলে দেখবো তোমাদের আর কোনো কিছু ভুল হচ্ছে না, পাত্র অলওয়েজ অ্যানোড, ঠিক আছে। আর বাকি যেই উপাদানটা থাকবে বা বাকি যেই কোষটা থাকবে সেটা ক্যাথোড হিসেবে কাজ করবে, তাহলে পাত্র অলওয়েজ অ্যানোড, বাকি অংশটুকু ক্যাথোড হিসেবে কাজ করবে। তাইলে দেখবা তুমি খুব ইজিলি ক্যালকুলেশন গুলো মিলাই ফেলতে পারতেছো, ঠিক আছে। ওকে, জিঙ্ক টু প্লাস জিঙ্ক এবং Fe টু প্লাস Fe তড়িৎদ্বার দ্বয় দ্বারা গঠিত গ্যালভানিক কোষের ইএমএফ কত হবে? লিজাকে কানা ম্যাকগাইভার এলো যেন, তাহলে ইনট সেল, জিঙ্ক হচ্ছে অ্যানোড, তাহলে অ্যানোডের জারণ বিভব তাহলে প্লাস 0.76 আর ক্যাথোডের বিজারণ বিভব, তাহলে Fe টু প্লাস Fe, Fe টু প্লাস Fe মানে হচ্ছে বিজারণ বিভব, ঠিক আছে, মাইনাস 0.41, ঠিক আছে। এটা যেহেতু ক্যাথোডের বিজারণ বিভব লাগবে আমাদের এবং এক্ষেত্রে বিজারণ বিভবটাই দেওয়া রয়েছে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে প্লাস 0.535 ভোল্ট, 0.35 ভোল্ট, খুব ইজি ক্যালকুলেশন। হ্যাঁ, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিম্নোক্ত কোষের তড়িৎচালক বল কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ঘনমাত্রা দেওয়া রয়েছে, হ্যাঁ, ঘনমাত্রা দেওয়া রয়েছে। সো এই ক্ষেত্রে নার্স সমীকরণটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। নার্স সমীকরণটা অ্যাপ্লাই করার জন্য আমাদের সমীকরণটা লাগবে, সেটা হচ্ছে আমাদের যেটা লাগবে জিঙ্ক প্লাস 2Ag প্লাস, হ্যাঁ, জিঙ্ক 2 প্লাস প্লাস 2Ag। আমরা যদি সমীকরণটা দাঁড় করাই, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT ডিভাইড বাই NF, এখানে দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, হ্যাঁ, লন জিঙ্ক 2 প্লাস এর ঘনমাত্রা ডিভাইড বাই সিলভার প্লাস এর ঘনমাত্রা স্কয়ার, লন কিউ অ্যাকচুয়ালি। তাহলে ইনট সেল মানে হচ্ছে অ্যানোড হচ্ছে জিঙ্ক, তাহলে ইনট অ্যানোডের জারণ বিভবের ভ্যালু কত? জিঙ্কের জারণ বিভবের ভ্যালু হচ্ছে 0.76, আর সিলভারের বিজারণ বিভব, সিলভারের বিজারণ বিভব হচ্ছে আমাদের এক্ষেত্রে জারণ বিভব দেওয়া আছে, তাহলে এটার বিজারণ বিভব হয়ে যাবে 0.80 মাইনাস 8.314 ইন্টু টি হচ্ছে 298 কেলভিন, এন হচ্ছে 2, 96,500 ইন্টু লন জিঙ্ক 2 প্লাসের জন্য 0.1 এবং সিলভারের জন্য 1 স্কয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের উত্তর আসবে 1.5895 ভোল্ট। সো দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। অলরেডি সম্ভবত সেম প্রশ্নটা আমি সলভ করে দেখিয়েছি তোমাদেরকে। নিচের কোনটির ইএমএফ, কোষ্ঠীর ইএমএফ কত? জিঙ্ক 2 প্লাস, সিলভার সিলভার, অর্থাৎ এটাও আমাদের সেম টাইপের, একটা ঘনমাত্রা দেওয়া আছে আর একটা ঘনমাত্রা দেওয়া আছে। নার্স সমীকরণটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে আগে আমরা সমীকরণটা লিখে ফেলি। 2 সিলভার প্লাস প্লাস জিঙ্ক, তাহলে জিঙ্ক 2 প্লাস প্লাস সিলভার, তাহলে এক্ষেত্রে স্টেটমেন্টটা হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল, ই নট জিঙ্ক, জিঙ্ক 2 প্লাস প্লাস ই নট সিলভার প্লাস সিলভার মাইনাস আর টি, এনএফ হচ্ছে দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এনএফ লন জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা, জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা 0.001 ডিভাইডেড বাই 0.1 স্কয়ার। এটা সলভ করলেই আমরা অ্যাকচুয়ালি আমাদের উত্তরটা পেয়ে যাব, ঠিক আছে। এটা যদি সলভ করি তাইলেই আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব, খুবই ইজি ক্যালকুলেশন। অলরেডি আমাদের কিন্তু ই নট সেলের ভ্যালুটা দেওয়া আছে 1.56, সো এইটুকু ক্যালকুলেশন না করলেও কোনো সমস্যা হতো না আমাদের, ঠিক আছে। এই যে এইটুকুর ভ্যালু কিন্তু দেওয়া আছে, সো এইটুকু তুমি যদি ক্যালকুলেশন না করতে কোনো সমস্যা ছিল না এখানে। 2014-15 সেশনে একটা প্রশ্ন এসেছে, সেটা আমরা সলভ করে ফেলবো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচের তড়িৎ কোষ্ঠীর ইএমএফ নির্ণয় করো। AgNO3 Ag প্লাসের ঘনমাত্রা দেওয়া আছে, আবার AgNO3 এর আরেকটা ঘনমাত্রা দেওয়া আছে Ag। বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের সেই উৎপাদ আর এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, দেখে বুঝে ফেলতে হবে। হ্যাঁ, তো অ্যানোড এবং ক্যাথোড আসলে সেম ধাতুর। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের ইএমএফ বের করতে হলে আমাদের সেই আগের নিয়মেই, ঠিক আছে, নার্স সমীকরণ অ্যাপ্লাই করতে হবে। ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল, তাহলে ই নট একবার সিলভারের জারণ বিভব নিব, হ্যাঁ, প্লাস সিলভারের বিজারণ বিভব নিব, এজি প্লাস এজি মাইনাস আর টি ডিভাইড বাই এনএফ, এন এর ভ্যালুটা কত হবে? 1 হবে, একটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। লন উৎপাদ মানে হচ্ছে আমাদের
0.08 ডিভাইডেড বাই 0.001 মোলার। ঠিক আছে, এটা ক্যালকুলেট করলে এরকমই পাবো অ্যাকচুয়ালি আমরা। ঠিক আছে, ইএমএফ অ্যাকচুয়ালি আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এর জারণ বিভব যত, এর বিজারণ বিভব নিশ্চয়ই তার উল্টা, তাহলে দুইটা একটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ধরো এটা 0.01, তাহলে এটা মাইনাস 0.01। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলেই আমরা অ্যাকচুয়ালি আমাদের উত্তরটা পেয়ে যাব। ধরো আর এর মানে 8.314, টি এর ভ্যালু হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এন হচ্ছে 1,96,500। তাহলে ক্যালকুলেট করলেই আমরা অ্যাকচুয়ালি উত্তরটা পেয়ে যাব মাইনাস 0.1125 মাইনাস 0.1125 ভোল্ট। ঠিক আছে, 1125 ভোল্ট। ক্ষেত্রে উত্তর হচ্ছে নান, কারণ এক্ষেত্রে কোনোটাতেই মাইনাস দেওয়া নাই। যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে সি নাম্বারটা আমাদের অ্যান্সার হতো। তো পরের এমসিকিউতে চলে যাচ্ছি আমরা। 2 মোলার সিলভার নাইট্রেটের দ্রবণ টিনের পাত্রে জমা রাখা হলো, নিম্নের কোন উক্তিটি সত্য? টিনের পাত্রের মধ্যে জমা রাখা হলো, ঠিক আছে, সিলভার এবং টিনের জন্য আমাদের ভ্যালু দেওয়া আছে। তাহলে পাত্রের মধ্যে রাখা হলো, আমাদের ই নট সেলের ভ্যালু চাইছে, শুধু ই সেলের ভ্যালু চাই নাই। তাহলে এক্ষেত্রে আমাদের ওই ঘনমাত্রা নিয়ে কাজ করার কিছু নাই। হ্যাঁ, যদিও আমাদের এক্ষেত্রে শুধুমাত্র পাত্রে রাখা যাবে কিনা। তো আমরা ই নট সেলের ভ্যালু যদি বের করতে চাই, ই নট সেলের ভ্যালু বের করার জন্য আমাদের দরকার ই নট অ্যানোড। অ্যানোড হিসেবে কাকে নিচ্ছি আমরা? যেহেতু পাত্র বলেছে এসএন, তাহলে পাত্র তো অলওয়েজ অ্যানোড। তাহলে অ্যানোডের জারণ বিভব নিয়েছে প্লাস ক্যাথোড, ক্যাথোড হচ্ছে সিলভার, সিলভারের বিজারণ বিভব লাগবে আমাদের, সিলভার প্লাস সিলভার। তাহলে অ্যানোডের জারণ বিভবের ভ্যালু হচ্ছে SN2 প্লাস এর ভ্যালু হচ্ছে প্লাস 0.14, সিলভার প্লাস সিলভারের ভ্যালু হচ্ছে প্লাস 0.80, তাহলে প্লাস 0.94 ভোল্ট। যেহেতু ই নট সেল এর ভ্যালু 0 থেকে বড়, তাই কোষ বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত এবং পাত্রে দ্রবণ রাখা যাবে না। অর্থাৎ এই পাত্রের মধ্যে টিনের পাত্রের মধ্যে এই দ্রবণটা রাখা যাবে না, দ্রবণ টিনের পাত্রে রাখা সম্ভব হবে না। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 94 ই নট সেল হচ্ছে প্লাস 0.94 ভোল্ট। হ্যাঁ, এটাও হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো দুইটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের এই বিভবের জন্যই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি পাত্রের মধ্যে দ্রবণ রাখা সম্ভব না। যদি মাইনাস হতো তাহলে পাত্রের মধ্যে দ্রবণ রাখা যেত। ঠিক আছে, 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় SnSnCl2 ঘনমাত্রা দেওয়া আছে, অর্ধকোষ্ঠীর বিভব দেওয়া আছে। অর্ধকোষ্ঠীর বিভব কত হবে? ঠিক আছে, অর্থাৎ হাফ সেলের জন্য কিন্তু আমরা নার্স সমীকরণটা কিন্তু ইউজ করতে পারি হাফ সেলের জন্য। ঠিক আছে, এখানে সেটাই করতে হবে। ঠিক আছে, হাফ সেলের জন্য আমাদের নার্স সমীকরণটা এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি তাহলে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস আরটি ডিভাইড বাই এনএফ লন আমাদের অর্ধকোষ্ঠীর জন্য SN2 প্লাস এর ঘনমাত্রা লন কিউব। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ই নট SN2 প্লাস, বাকি আর হচ্ছে 8.314 ইন্টু টি এর ভ্যালু 42, তাহলে 273 আর 40, তাহলে 313 আর 2 315। ঠিক আছে, কারণ 273 এর সাথে আমরা যদি 42 যোগ করি তাহলে এন হচ্ছে, দেখো আমাদের কয়টা ইলেকট্রন আদান প্রদান হবে? দুইটা, কারণ এসএন থেকে SN2 প্লাস হচ্ছে, রাইট? ওকে, 96,000 ইন্টু 96,500 লন SN2 প্লাস এর জন্য ঘনমাত্রা কত? 0.70। ঠিক আছে, এক্ষেত্রে ভ্যালুটা কত হবে? 0.14 ভোল্ট, 0.1448 ভোল্ট। খুবই ইজি ক্যালকুলেশন, জাস্ট একটু চিন্তা করতে হবে যে এটা হাফ সেলের জন্য। হ্যাঁ, এটা হাফ সেলের জন্য, অর্থাৎ এক পাশে জারণ অর্ধবিক্রিয়া, আরেক পাশের জারণ অর্ধবিক্রিয়া, এক পাশে বিজারণ অর্ধবিক্রিয়া, আরেক পাশে জারণ অর্ধবিক্রিয়া, দুটোকে কম্বাইন করলেই আমরা একটা জারণ বিজারণ অর্ধকোষ পাই। ঠিক আছে, সো হাফ সেলের ক্ষেত্রে আমাদের এই যে এভাবে ওই হাফ সেলের কনসেন্ট্রেশন নিয়ে আমাদের ক্যালকুলেট করতে হবে। সো খুবই ইজি একটা ক্যালকুলেশন আমরা করে ফেলতে পারলাম। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচের কোষ্ঠীর তড়িৎচালক বল কত? FeFeSO4 কপার সালফেট কপার, গিভেন দ্যাট নার্স সমীকরণটা ইউজ করতে হবে। চুয়েট 2011-12 তে এসেছে। তাহলে ই সেল বের করব আমরা। ই সেল বের করতে যে আমাদের ই নট সেলের আমাদের আয়রন, ঠিক আছে, আয়রন যেহেতু দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, ঠিক আছে, Fe2 প্লাস যেহেতু কপার 2 প্লাস কপার,
তাহলে আয়রন 2 প্লাস প্লাস ই নট কপার 2 প্লাস কপার মাইনাস 8.314 ইন্টু টেম্পারেচার দেওয়া আছে 298 ডিভাইডেড বাই দুটো ইলেকট্রন আদান প্রদান হয়েছে 96,500 লন। হ্যাঁ, উৎপাদটা কি হবে? উৎপাদটা হবে হচ্ছে, দেখো কপার 2 প্লাস, যেহেতু কপার 2 প্লাস বাম পাশে, Fe2 প্লাস হচ্ছে ডান পাশে, তাহলে উৎপাদ হচ্ছে Fe2 প্লাস। Fe2 প্লাস এর ঘনমাত্রা দেওয়া আছে 0.1 ডিভাইড বাই 0.7504 এত ভোল্ট, 0.7504 ভোল্ট, নিয়ার অ্যাবাউট 0.78 এর কাছাকাছি। অ্যাকচুয়ালি এক্সাক্ট অ্যান্সার হচ্ছে নান অফ দিস। ঠিক আছে, সো এটা প্লট করতে পারলেই তুমি দেখবা এই ধরনের ম্যাথ তুমি ইজিলি সলভ করে ফেলতে পারছো। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ একটি কপারের পাত্রে জমা রাখা হলো। কপারের পাত্র, তার মানে কপার অলওয়েজ অ্যানোড হবে। হ্যাঁ, আবার ভ্যালুগুলো দেওয়া রয়েছে। এমত অবস্থায় নিচের কোন বিবরণটি সত্য? ঠিক আছে, কোন বিবরণটি সত্য? তাহলে কপার এর পাত্রে রাখা হলো, তাহলে আমরা ই সেলটা বের করে দেখি। কপারের জারণ বিভব লাগবে, মাইনাস 0.34, আর ম্যাগনেসিয়ামের বিজারণ বিভব লাগবে, মাইনাস 2.30 ভোল্ট। তাহলে আমরা পাচ্ছি মাইনাস 2.64 ভোল্ট। হ্যাঁ, এবং চাইছে কি পাত্রে দ্রবণ রাখা যাবে, কপার ক্ষয়প্রাপ্ত হবে না, এটা মিথ্যা, ম্যাগনেসিয়াম জমা পড়বে। এক্ষেত্রে কি হচ্ছে অ্যাকচুয়ালি, পাত্রে দ্রবণ রাখা যাবে, তার মানে এক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেট বিজারিত হবে না, হলে তো পাত্রে রাখা যেত না। তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাস বিজারিত হবে না, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা বিজারিত হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। বেশ ইজি একটা কোশ্চেন। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে জিঙ্ক ক্লোরাইড অর্ধকোষ্ঠী সেল বিভব কত হবে? ঠিক হাফ সেলের জন্য সেম ম্যাথটা, অর্থাৎ আমরা যদি লিখি তাহলে ই সেল ইজ ইকুয়াল টু ই নট জিঙ্ক 2 প্লাস মাইনাস 8.314 ইন্টু 30 ডিগ্রি সেলসিয়াসে হবে 303, তাহলে 310 কেলভিন। ঠিক আছে, কারণ 273 আর 37, তাহলে 280 আর 30, 310। ঠিক আছে, এরপর এন মানে হচ্ছে 2, 96,500 লন জিঙ্ক 2 প্লাসের জন্য 0.25। এবার এক্ষেত্রে যেহেতু 0.7765 ভোল্ট, 0.7765 ভোল্ট, খুব ইজি ক্যালকুলেশন। জাস্ট হাফ সেলের জন্য তোমাদেরকে একটু চিন্তা করতে হবে এই ম্যাথটা। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি তড়িৎদ্বারে এত গোলার HCl এর দ্রবণ ব্যবহার করা হলো, জারণ বিভব গণনা করো। ঠিক আছে, তাহলে H প্লাস এর ঘনমাত্রা এবং Cl মাইনাস এর ঘনমাত্রা কিন্তু আমরা পেয়ে গেলাম অলরেডি এখান থেকে, তাই না? 0.02 মোলার, 0.02 মোলার এর ক্ষেত্রে চিন্তা করতে হবে, অর্থাৎ H প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.02 মোলার। তাহলে ই সেল ইজ ইকুয়াল টু ই নট H2H প্লাস, অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের ভ্যালু, আর মানে হচ্ছে 8.314, টি হচ্ছে 300 কেলভিন। একটা ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, কারণ এক্ষেত্রে আমাদের হাইড্রোজেন থেকে H প্লাস হচ্ছে ইন্টু 96,500 লন H প্লাস আয়নের ঘনমাত্রা 0.02, তাহলে এটা ক্যালকুলেট 0.1011 ভোল্ট, 0.1011 ভোল্ট। খুব ইজি ক্যালকুলেশন হাফ সেলের ক্ষেত্রে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, নার্স সমীকরণের ক্ষেত্রে এটা প্রযোজ্য। Fe2 প্লাস ঘনমাত্রা দেওয়া আছে, Sn2 প্লাস Sn কোষের তড়িৎচালক বল কত? Fe2 প্লাস ঘনমাত্রা দেওয়া আছে, ঠিক আছে, Sn2 প্লাস Sn, তার মানে এই ক্ষেত্রে দুইটা ইলেকট্রনের আদান প্রদান হবে। আমরা যদি ইকুয়েশনটা লিখি, Sn2 প্লাস ইফ Fe প্লাস দুইটা ইলেকট্রনের আদান প্রদান, তাহলে Fe2 প্লাস প্লাস Sn। ঠিক আছে, আমরা যদি লিখি ই সেল ইজ ইকুয়াল টু, ই নট সেলের ক্ষেত্রে ই নট Fe2 প্লাস প্লাস ই নট Sn2 প্লাস
SN মাইনাস 8.314 টি হচ্ছে 298 ডিভাইড বাই দুইটা ইলেকট্রনের আদান প্রদান 96,500 ইন্টু লন উৎপাদটা হচ্ছে আমাদের Fe2 প্লাসের ঘনমাত্রা 0.3 ডিভাইড বাই ইকুয়াল টু 0.2859 ভোল্ট। ঠিক আছে, সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে সি 0.2859 ভোল্ট। ঠিক আছে, খুবই ইজি ক্যালকুলেশন, জাস্ট আমাদের এটা প্লট করতে পারতে হবে। ঠিক আছে, পরিচালক বল কত, সেম টাইপের ম্যাথ, সেম ম্যাথটাই আমরা মাত্র সলভ করেছি। কুয়েট 2007-08 সেশনের একটা প্রশ্ন, 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে নিম্নবর্ণিত অর্ধকোষের ইএমএফ কত? জিঙ্ক এর জারণ বিভব দেওয়া আছে 0.758 ভোল্ট, জিঙ্ক 2 প্লাস 0.09 মোলার। আমরা যদি জাস্ট সমীকরণটা লিখি, হাফ সেলের জন্য ই সেল ইজ ইকুয়াল টু ই নট জিঙ্ক 2 প্লাস মাইনাস 8.314 ইন্টু 55, তার মানে হচ্ছে 73 আর 5 তার মানে হচ্ছে 328 ডিভাইডেড বাই দুইটা ইলেকট্রন আদান প্রদান 96,500 লন ঘনমাত্রা দেওয়া আছে 0.09 মোলার। তাহলে এখানে 0.792 ভোল্ট। ঠিক আছে, খুবই ইজি একটা ক্যালকুলেশন, জাস্ট একটু মাথায় রাখলে হয়ে যাবে। যে কোষ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে সেটাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলা হয়ে থাকে। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক কোষে মাথায় রাখবা, তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, আর তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। যেটা তড়িৎ দিয়ে শুরু সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, এটা তোমরা মাথায় রাখতে পারো। ঠিক আছে, নিচের কোনটি তড়িৎ কোষে লবণ সেতুতে ব্যবহার করা হয়? NH4NO3, KCl KNO3, অল অফ দিস ব্যবহার করা হয়। অর্থাৎ সল্ট ব্রিজ হচ্ছে উল্টো ইউ আকৃতির একটা কাঁচ নল, যার মধ্যে KCl KNO3 NH4NO3 লবণের সাথে এগার এগার জেল মিশ্রিত করে দুইটা কোষের মধ্যে তড়িৎ রাসায়নিক কোষে দুইটা কোষের মধ্যে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে তড়িৎদ্বারটা রয়েছে সেগুলোর মধ্যে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য এক ধরনের ব্রিজ ব্যবহার করা হয়, যেটাকে আমরা সল্ট ব্রিজ বলি। তো সল্ট ব্রিজে এই সল্টগুলো ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, যদি নিচের চারটি সেলের ইএমএফ এর মান যথাক্রমে E1 E2 E3 E4 হয় তাহলে নিচের কোনটি সঠিক? হ্যাঁ, বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন, এটা একটু বুঝতে হবে তোমাদের। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। চলো এটা তোমাদেরকে একটু ভালো মতো বুঝাই। হ্যাঁ, এটা কিসের উপরে ডিপেন্ড করে, বেশ কনসেপচুয়াল প্রশ্ন, একটু ভালো মতো বুঝো, তাহলে দেখবে এই টাইপের প্রশ্ন তোমরা খুব ইজিলি সলভ করতে পারছো। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে আমরা কোন সমীকরণ দিয়ে এটা আসলে বুঝতে পারি, সেটা হচ্ছে দেখো, সমীকরণটা হচ্ছে আমাদের নার্স সমীকরণ, ই সেল ইজ ইকাল টু E naught cell minus RT NF, হ্যাঁ, ln Q বিক্রিয়ার কোশেন্ট। বিক্রিয়ার কোশেন্টের ক্ষেত্রে তিন ধরনের রেজাল্ট হইতে পারে। কি কি দেখো, বিক্রিয়ার কোশেন্টের ক্ষেত্রে তিন ধরনের রেজাল্ট হইতে পারে। এক, যদি Q ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে দেখো তো এই ভ্যালুটা 0 হয়ে যাবে না, ln 1, তাহলে এই ভ্যালুটুকু 0, তাহলে তখন আমাদের কি পাচ্ছি, E cell is equal to E naught cell, right? ওকে, ফাইন। এবার Q এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয়, দেখো 1 এর থেকে বড় মানে কি, মানে Q এর মান কি হইতে পারে, ধরো 1 হইতে পারে, 1 এর থেকে বড় হইতে পারে, 1 এর থেকে ছোট হইতে পারে, তাই না? তাহলে দেখো 1 এর থেকে যদি বড় হয়, 1 এর থেকে বড়, তার মানে এই ভ্যালুটুকু কি পজিটিভ, তার মানে এই টোটাল ভ্যালুটুকু যদি পজিটিভ একটা ভ্যালু হয় তাহলে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে তখন কি হচ্ছে দেখো, এটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে ই নট সেল বড়, তখন কি হচ্ছে, ই নট সেল বড় ই সেলের থেকে। আরেকটা কেস হইতে পারে, যদি কিউ এর ভ্যালু 1 থেকে ছোট হয় তখন কি হবে, 1 এর থেকে ছোট। হ্যাঁ, চিন্তা করো 1 এর থেকে ছোট ভ্যালু, তাহলে তখন এখানে কি পাচ্ছি, অ্যাকচুয়ালি 1 এর থেকে ছোট একটা ভ্যালু, তার মানে নেগেটিভ ভ্যালু পাচ্ছি এখানে, এই যে এটুকু নেগেটিভ ভ্যালু পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস, তখন ই সেল বড় ই নট সেলের থেকে, তখন কি হচ্ছে, এইটাই লাগবে আমাদের, ই সেল বড় ই নট সেল এর থেকে, রাইট? তার মানে কিউ এর মান যখন 1 এর থেকে ছোট তখন ই সেলের ভ্যালু হচ্ছে বড় হইতে থাকে। তার মানে
কিউ এর সব থেকে ছোট মানটা আমাদেরকে কি রিপ্রেজেন্ট করে, যে সেখানে ই সেলের ভ্যালু বড়। কিউ এর অর্থাৎ এই যে লন কিউবিক এর কোশেন্টের সব থেকে ছোট ভ্যালুটা আমাদেরকে কি রিপ্রেজেন্ট করে, ই সেলের মান বড়। তো কি বলেছে এখানে, আমাদের ই সেলের ভ্যালুটাই কিন্তু বের করতে বলেছে, E1 E2 E3 E4। তাহলে খুঁজে বের করতে হবে যে কোথায় আমাদের কিউ এর মান সব থেকে ছোট। তো আমরা যদি কিউ এর মানটা একটু মেজার করা শুরু করি 1 2 3 এবং 4 এর ক্ষেত্রে, ঠিক আছে, আমরা যদি একটু মেজার করা শুরু করি তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। যেমন দেখো এটার ক্ষেত্রে কিউ এর ভ্যালু, কিউ মানে কি, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। তাহলে প্রথমটার ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু কি হবে, এই যে ওটা উৎপাদ 0.1 ডিভাইডেড বাই 1, তাহলে 0.1। পরেরটাই 2 নম্বরের ক্ষেত্রে 1 ডিভাইড বাই কিউ ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই, অ্যাকচুয়ালি স্কোয়ার হবে 1 স্কোয়ার, তাই না, কারণ সিলভারের ক্ষেত্রে তো স্কোয়ার হবে, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। ওকে, তাহলে 1 ডিভাইড বাই 0.1 স্কোয়ার, 0.1 স্কোয়ার, তাহলে 1 ডিভাইড বাই 0.1 স্কোয়ার যদি আমরা করি 1 ডিভাইডেড বাই 0.1 স্কোয়ার, ঠিক আছে, 0.1 স্কোয়ার, তাহলে পাচ্ছি হচ্ছে 100। পরেরটার 3 নম্বরের কিউটা হচ্ছে কত, 3 নম্বরের কিউ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার, তার মানে 1। লাস্টেরটার কিউ হচ্ছে কত, লাস্টেরটা 4 নম্বরের কিউ হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 1 স্কোয়ার, তাহলে 0.2। তাহলে এক্ষেত্রে আমাদের কনসেপ্টটা কি দাঁড়ালো, দেখো কনসেপ্টটা দাঁড়ালো যার, আমরা কি লিখবো, যার কিউ ছোট সেটা রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, কিউ যদি ছোট হয়, একের থেকে বা যত ছোট হবে তার ই সেল বড়, ঠিক আছে। তাহলে সব থেকে বড় ই সেল কোনটা, সেটা হবে 1 নাম্বারটা, ঠিক আছে, E1 সব থেকে বড়। তারপর 0.1 এর পরে, তারপর 0.1 এর পরে আমরা কি দেখছি বলতো, E1 হচ্ছে সব থেকে ছোট। এরপরে ছোট কোনটা, এরপর হচ্ছে দেখো E1 হচ্ছে সব থেকে ছোট, এরপর আমরা দেখতে পাচ্ছি E4, হ্যাঁ 0.2, এরপর হচ্ছে E3 এবং সব থেকে বড় হচ্ছে E2। সো এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের কনসেপ্ট, এবং এইভাবেই কিন্তু আমাদের উত্তর করতে হবে। E1 E4 সম্ভবত এটা অপশনে নাই, অপশনে একটু ভুল আসছে, কিন্তু এইভাবেই তোমাকে আসলে চিন্তা করতে হবে। হ্যাঁ, এই যে এই সমীকরণে লন কিউ দিয়ে তোমরা অনেক সময় দেখবা যে এটা বিভিন্নভাবে সমাধান করেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এভাবেই সমাধান করতে হবে, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন আসলে আমরা ঠিক এভাবেই ইএমএফ এর ম্যাথটা আমরা এভাবে সলভ করব। সো এটা যদি বুঝে থাকো তাহলে এইটা তোমাদের অ্যাকচুয়ালি এইচডব্লিউ করতে হবে, E1 E2 E3। এটা তোমরা এইচডব্লিউ করলেই বুঝতে পারবা যে আসলে তোমরা এই কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে। ওকে, লেড স্টোরেজ ব্যাটারি ডিসচার্জের সময় নিচের কোন উৎপাদী তৈরি হয়, এটা আমাদের শর্ট সিলেবাসে নাই যদিও, তারপর একটু জেনে রাখো যেহেতু বিগত বছরের পরীক্ষায় এসেছে। PbSO4 এবং পানি, এটা হচ্ছে আমাদের ডিসচার্জের সময় উৎপাদ তৈরি হয়। চাইলে এদের চার্জিং এবং ডিসচার্জিং এর বিক্রিয়াগুলো তোমরা দেখে রাখতে পারো। লেড অ্যাসিড ব্যাটারির রোধ কত, মাথায় রাখতে পারো 0.01 ওহম, হ্যাঁ, এটা একটু মুখস্থ রাখতে পারো, বুয়েট প্রিলিতে এসেছে। নিচের কোনটি শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়, শুষ্ক কোষ অর্থাৎ আমাদের ড্রাই সেল যেটা আমরা ব্যাটারি হিসেবে ব্যবহার করি, ঠিক আছে, সেক্ষেত্রে কার্বন ব্যবহার করা হয় আমাদের ক্যাথোড হিসেবে, ঠিক আছে, চাইলে এটার গঠন একবার দেখে রাখতে পারো। নিচে কোন বিক্রিয়াটি হাইড্রোজেন ফুয়েল সেলের ক্যাথোডে ঘটে, হাইড্রোজেন ফুয়েল সেলও শর্ট সিলেবাসে নাই, তারপর চাইলে তোমরা একটু দেখে রাখতে পারো। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হাইড্রোজেন ফুয়েল সেলের ক্যাথোডের বিক্রিয়া। সো তড়িৎ রসায়ন চ্যাপ্টারের সবগুলো কোশ্চেন আমরা চেষ্টা করলাম, যত ধরনের ম্যাথ রয়েছে বিগত বছরগুলোতে এসেছে সবগুলো প্রশ্ন একদম ক্যালকুলেটর ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি এই প্রশ্নগুলো তোমরা যদি বাসায় ভালো মতো দেখো এবং সলভ করো তাহলে এই চ্যাপ্টার থেকে যে কোনো বছরে বুয়েট প্রিলি বলো এবং অন্যান্য যে কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমরা বেশ এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন সহজেই সলভ করতে পারবে। ক্লাসটি কেমন লেগেছে জানিও। পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।